সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেছেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিং করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। যেমন আপনারা জানেন যে নীলফামারীতে একজন শ্রমিক ইতিমধ্যে নিহত হয়েছেন এবং সেখানে একটা বড় আকারের শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাপক এক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তারা সেখানে আক্রমণ করছে। নুরুল হক নূরের ঘটনার উল্লেখ হয়েছে এবং এই সব বিষয়ে রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছে। এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের বিরোধের জায়গা তৈরি হতে পারে। ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠতে পারে। ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবটি তুলেছি সেটা হচ্ছে যে আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ, অন্ততপক্ষে যারা ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব করছেন, এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে এমনভাবে একটা আইন নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে এবং সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ডিরেকশন, এটা আসলে একেবারে প্রান্ত পর্যন্ত সেটা যেতে পারে। ফলে পরিবেশের এই প্রশ্নটি ঠিক করার জন্য এটা এমন নয় যে নির্বাচনকালীন সময় জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে গিয়ে এটা আসলে করতে হবে। এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি। যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন জুনায়েদ সাকি। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই আগস্ট গণহত্যা চালানো হয়েছে ট্রাইব্যুনালে। সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসাবে তিনি মঙ্গলবার ট্রাইব্যুনালে একথা জানান। এ সময় দোষ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারই নিয়োগ করা পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন জানান, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির পরামর্শে 2018 সালে নির্বাচনের আগের রাতেই ভোট কেটে ব্যালট বাক্স ভরা হয়েছিল। তাতে সহযোগিতা করেন এসপি, ডিসি, ইউএনও সহ রাজনৈতিক নেতাকর্মীরা। ক্রসফায়ার গুম খুনের নির্দেশ আসত সরাসরি শেখ হাসিনার দপ্তর থেকে। এসব বিষয় দেখতেন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী। সদর দপ্তর সহ র্যাবের প্রতিটি ইউনিটে ছিল গোপন বন্দিশালা। নির্যাতন করে আটকে রাখা হতো সরকার বিরোধীদের। জুলাই আন্দোলন দমনে আন্দোলনকারীদের হত্যার নির্দেশনার বিষয়েও বিস্তারিত জানান মামুন। ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে, কোনো রকমের দ্বিধা ছাড়া, কোনো রকমের দ্বিরুক্তি ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে। সাবেক আইজিপি সাক্ষ্য দেন, আন্দোলন চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের ডিবিতে আটক করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতেও বাধ্য করা হয়। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবি প্রধান হারুনুর রশিদ। তার অধীনস্থ পুলিশ বাহিনী দ্বারা গুলি করে নির্বিচারে হত্যা, মরদেহ আগুনে পোড়ানো, শহীদ পরিবারের আর্তনাদ, কারাগারে বসে টিভিতে দেখে দোষ স্বীকারের সিদ্ধান্ত নেন মামুন। জানান, তিনি লজ্জিত ও অনুতপ্ত। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলায় সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। এই মামলায় সাক্ষ্য দেয়া বাকি 35 সাক্ষীর প্রায় সবাই শেখ হাসিনার সাথে সাবেক আইজিপি মামুনেরও দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ট্রাইব্যুনালের নতুন ভবনের মেরামত কাজ পরিদর্শন করে একথা জানান আইন উপদেষ্টা। এ সময় সাথে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আইন উপদেষ্টা জানান, এই মাসেই নতুন ভবনে স্থানান্তর হচ্ছে ট্রাইব্যুনাল ২। বলেন, সরকার জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ নতুন ভবনে স্থানান্তর করা হবে। প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্ট সরকার। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পার্মানেন্টলি যেন উঠে আসতে পারে, এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল, সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে। সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে টিন শেডে, এটা আগামীকাল থেকেই আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন টিন শেডটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ রায়ে বলা হয়, বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। এ সংক্রান্ত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করেছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। ১৯৭২ সালে বিচার নিযুক্ত ব্যক্তি এবং বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট ও শৃঙ্খলা বিধান থাকবে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে। তবে বর্তমান সংবিধানে অধীনস্থ আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর দেয়া হয়েছে। এর ফলে বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটিসহ নানা ইস্যুতে প্রভাব রয়েছে নির্বাহী বিভাগের, যা বিচার বিভাগের স্বাধীনতাকে করেছে প্রশ্নবিদ্ধ। বিষয়টি উপস্থাপন করে রিট করা হলে শুনানির পর রায় দেন আদালত। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে, এটাকে এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল। বিচার বিভাগের কোনো রায় যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে পছন্দ হয়নি, সেটার কারণে তারা একজনকে বদলি করে দিলেন, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিলেন। তখন একজন বিচারক স্বাধীনভাবে তার রায় দিতে এক ধরনের প্রতিবন্ধকতা অনুভব করতে পারে। রায়ে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল, নিম্ন আদালতের বিচারক বিষয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনী বাতিল করে রায় দেন আদালত। হাইকোর্টের এই নির্দেশনার পর এই রায়কে বিচার বিভাগের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। 4th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং 116 অফ দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে এই মর্মে অবজারভেশন দিয়েছে। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র শিবির প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানিয়েছেন প্রার্থীরা। অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ মিছিল শেষ করে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করেন ছাত্রদল। এ সময় তারা জানান, নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদও একই অভিযোগ করছে। তারা বলছে, ফেসবুকে হুমকি দিয়ে পোস্ট করা আলী হোসেন ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চায়, যে ব্যক্তি নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন। একই সাথে যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখনো হাজির করবেন। যদিও ছাত্র শিবির বলছে হুমকিদাতা তাদের কর্মী নয়, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তাদের। আমরা তার বিরুদ্ধে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছিলাম, আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর আমরা লিখিত বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছি এবং প্রেস কনফারেন্স করেছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা সিন্ডিকেটের একটা প্রপাগান্ডা। মনে হচ্ছে যে অপরাধী তাকে দায় মুক্তি দিয়ে এটা শিবিরের উপর দায় দিয়ে দাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে তদন্ত চলছে। আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। এদিকে দিনভর প্রার্থীদের প্রচারণায় জমজমাট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার ব্রেইল পদ্ধতিতেও ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংঘাতের 2 দিন পরও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আইন শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আজও রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। এদিন কোনো বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতিও কম ছিল। সংঘর্ষের ঘটনায় 98 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 1000 জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে 144 ধারার মধ্যেই দুপুরে প্রক্টোরিয়াল বডি ও ভিসির পদত্যাগের দাবিতে 0 পয়েন্ট ও বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করেছে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। এক ছাত্রীকে মারধরের জেরে রবিবার সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। এরপর দফায় দফায় সংঘর্ষে প্রো ভিসি সহ আহত হন 2 শতাধিক। আশেপাশে পরিস্থিতি মোটামুটি থমথমে থাকলেও মোটামুটি এখন আপাতত ঠিকই আছে পরিবেশ। চিকিৎসা বাবদ খরচ সেগুলো বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে, পাশাপাশি আমাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা দরকার হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে সেগুলো প্রোভাইড করবে। 6 দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে শহরের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে ভোগান্তি সৃষ্টি হয়। রেলপথ অবরোধের পাশাপাশি দুপুরে বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের শাখা এবং কোষাধ্যক্ষের ভবনে তালা দেয় ছাত্ররা। 5 ঘন্টা বন্ধ থাকার পর রেলপথে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। রবিবার শিক্ষার্থী ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়, তবে প্রশাসনের নির্দেশনা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে আন্দোলন করেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘাত বিক্ষোভের ঘটনায় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব জানিয়ে তিনি বলেন, সে প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ রাখছে। কোনো দরকার হলে মন্ত্রণালয় সহায়তা দেবে বলেও আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কাম্য নয়। সবাইকে সহনশীল হওয়ারও আহ্বান জানান তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। যৌথ বাহিনীর দফায় দফায় অভিযানেও রাজধানীর মোহাম্মদপুরবাসীর আতঙ্ক কাটছে না। সোমবারও একই রাতে পুলিশসহ 3 জনের ওপর হামলা আর গ্যারেজ থেকে 5টি রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন সেখানে অন্তত 10 থেকে 12টি বখাটে কিশোর চক্র সক্রিয় রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 6 নম্বর রোড, 1 সেপ্টেম্বর রাত 10:50। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অটোরিকশা গ্যারেজে কয়েকজন হামলা চালায়। একজনকে কুপিয়ে চুরি করা হয় 2টি অটোরিকশা। মঙ্গলবার সকালে গ্যারেজে গিয়ে মালিককে পাওয়া যায়নি। 10 জন ছিল, 10 জন হাতেই ছুরি চাপারে ছিল তো ভিতর থেকে ঢুকা গাড়ি 2টা নিয়ে গেছে। বাইরে একজন ড্রাইভার আইছিল, ড্রাইভার তিনি জোর করছিল গাড়ি নেওয়ার জন্য, নিতে পারে নাই। ড্রাইভার দেয় না দেখে ড্রাইভার দেখা খুব মারছে। পাশের গ্যারেজে গিয়ে দেখা যায় তারাও আতঙ্কে রয়েছেন। জানান নিরাপত্তা নিশ্চিতে নিজেরাই পাহারা দিচ্ছেন গ্যারেজ। স্বামী রাতে পাহারা দেন আর স্ত্রী থাকেন দিনে। আতঙ্ক তো থাকে, এটা তো আর বলার মতো না, এটা তো থাকেই, এটা তো আর বলতে হবে না, সবারই তো এটা জানেন মায়া আছে। 10টা পরে মানুষ রোডে চলা খুব নিরাপত্তা নাই, মানে কোবাই কাবাই টাকা পয়সা মানি ব্যাগ মোবাইল মানে সব নিয়ে যায়। একই রাতে আদাবরে জিম্মি রাখা যুবককে উদ্ধার করতে গেলে পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় শতাধিক জনকে। তাদের মধ্যে 5 জন সরাসরি হামলায় জড়িত। এই ঘটনার সাথে যারা জড়িত প্রাথমিকভাবে 5 জনকে শনাক্ত করা গেছে। এখানে যে বা যারা জড়িত থাকুক না কেন পুলিশ কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা আমরা স্পষ্ট করে বলতে চাই, পুলিশের উপর আক্রমণকারী তাদেরকে কোনোভাবেই আমরা বরদাস্ত করব না এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। বারবার অপরাধের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মোহাম্মদপুরবাসীর মধ্যে। ভয়ে কথাও বলতে চান না অনেকেই। এদিকে ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ অস্থিতিশীল করতে দিল্লি থেকে শেখ হাসিনা আবারও উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই চক্রান্ত প্রতিহতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজধানীর উত্তরায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ আমলের চেয়ে এখন গণমাধ্যম অনেকটা স্বাধীন জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই স্বাধীনতা আরও বাড়বে। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হট্টগোল না করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারিও দেন। শেখ মুজিবুর রহমানের বাকশালের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সব দলকে রাজনীতির সুযোগ দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষি ও পোশাক খাতেও বিপ্লব সৃষ্টি করেছেন তিনি। দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে না। এখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নুরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা উপর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপরে কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে প্রেস ক্লাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, বিএনপির ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মীকে গুম ও নির্যাতনে জড়িত দলের সহযোগী জাতীয় পার্টি। এ সময় ফ্যাসিবাদের সাথে জড়িত সবার বিচারের দাবি জানান রিজভী। আওয়ামী লীগ ও তাদের দোসররা লুটপাটের টাকায় দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের প্রতিহত করতে জনগণকে আহ্বান জানান বিএনপির এই নেতা। বলছেন কেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে এমন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হলেও অদৃশ্য শক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
রাজধানীর মানিকনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় গয়েশ্বর রায় আরও বলেন, গত ১৭ বছরে খাল কেটে আওয়ামী লীগ নামে এক ধরনের কুমির আনা হয়েছিল, তাই বিএনপি ক্ষমতায় গেলে আর খাল কেটে কুমির আনা হবে না, বরং পানি আনা হবে, আর সেই পানি ব্যবহার করবে দেশের জনগণ। তিনি খালের দুই পাশে যাদের বাড়িঘর রয়েছে তাদের নিজ উদ্যোগে খাল পরিষ্কারের আহ্বান জানান। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও সপ্তাহব্যাপী খাল পরিষ্কার কর্মসূচি শুরু করেন। না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে, কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত সত্য মোকাবেলা করা সফল। যে সত্যকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন, সে কারণে সদা সজাগ থাকবেন। নীলফামারী সদরের উত্তরা ইপিজেডে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নীলফামারীর উত্তরা এপিজেডে এভারগ্রিন নামে একটি কোম্পানিতে ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে গত ৩ দিন ধরে আন্দোলন করছিলেন শ্রমিকরা। এরই মধ্যে সোমবার রাতে কোনো ঘোষণা ছাড়াই কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। প্রতিবাদে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাধা দেন তারা। তাদের সরিয়ে দিতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এতে নিহত হন ইকো প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক হাবিব ইসলাম, আর আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় নীলফামারী জেনারেল হাসপাতালে। কোম্পানি থেকে বন্ধ দিছে, তারপর শ্রমিক সবাই আসছে, আসার পর গেট বন্ধ করে দিছে, বন্ধ করার পর আন্দোলন করতেছে। অনেকগুলা কোম্পানির লোক চলে গেছে, অনেকগুলা আন্দোলন করতেছে। দাবিগুলা যাতে মেনে নেওয়া হয় এবং এই জিএমকে এই ব্যবসার কাউন্সিলর এবং জিএমকে পদত্যাগ করতে হবে। এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা নীলফামারী সৈয়দপুর সড়কে অবস্থান নেয় সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই দিকে দেখা দেয় তীব্র যানজট। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ২:৩০টার দিকে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। ক্ষতিপূরণের ব্যবস্থা, পর্যাপ্ত ক্ষতিপূরণ দিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন এটা বলা হয়েছে এবং যত শীঘ্র সম্ভব তাদের প্রতিষ্ঠানটি পুনরায় চালু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সংঘর্ষের এই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিকদের পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগে ৩টি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মালেক স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। অভিযুক্তরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন শামীম, ডাড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদউদ্দৌলা ও ব্যবস্থাপনা পরিচালক নাবিলউদ্দৌলা এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত গাজীপুর এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতের মামলাকে ভিত্তি করে সরকার এই উদ্যোগ নিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কক্সবাজার শহরের বাঁকখালী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় স্থানীয়রা কাজে বাধা দিলে শুরু হয় হট্টগোল। বিক্ষোভকারীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে। সকাল 11:30টা থেকে বিকাল 5টা পর্যন্ত জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে এই অভিযান চালায়। প্রশাসন জানিয়েছে, নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফেরাতে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এতে সহায়তা করছেন পুলিশ, কোস্টগার্ড, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। উচ্ছেদের আগেই দখলদারদের তালিকা করেছে স্থানীয় ভূমি অফিস ও বিআইডব্লিউটিএ। এর আগে 2023 সালে আদালতের নির্দেশে যৌথ অভিযানে 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে নতুন করে আবারও দখলের ঘটনা ঘটে।
তাদের বেশ কিছু ভাড়াটে মেয়েদেরকে নিয়ে এসে উনি আমাদের সাথে মিসবিহেভ করেছেন। ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। তো সব মিলে আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের বিআইডব্লিউটি এর সমস্ত কর্মকর্তাগণ একেবারেই নির্ভীক ছিল। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।